এবং এই গাছগুলোই আস্তে 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 বড় হবে এবং ওদেরকে বড় টবে শিফট করানো হয়। আচ্ছা, আপনি পম্পন দেখছি কিছু মাটিতে করছেন, কিছু ঘ্যাসে করছেন। হ্যাঁ, মাটিতে ঘ্যাসেতে দুটোই আছে। মাটিতে একটা অ্যাডভান্টেজ আছে, আবার ঘ্যাসেও আর একটা অ্যাডভান্টেজ আছে। ঘ্যাসেতে করলে কি হয়, ঘ্যাসেতে করলে আপনার সুবিধে হচ্ছে যে একদম ওপেন এতে রাখা যায়, আকাশের নিচে, খোলা আকাশের নিচে রাখা যায়। আচ্ছা, হ্যাঁ, যাতে জল বৃষ্টি হলেও খুব একটা অসুবিধের হয় না। নমস্কার সোরেনদা। নমস্কার। চন্দ্রমল্লিকার আপনার গাছ তো বড় হতে শুরু করেছে একদম, এখন মাদার আর পম্পন গুলো বড় হতে শুরু করেছে। পম্পম কিছু পোঁতা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি 7 ইঞ্চিতে এখন লাগিয়েছি। তারপরে এখন তার পরিচর্যা চলছে। আচ্ছা, এই মাদার সংরক্ষণের ব্যাপারে অনেক দর্শক বন্ধু প্রায় আমাদের প্রশ্ন করেন, একটু দু এক কথা যদি বলে দেন মাদার সংরক্ষণ এবং মাদারের এই কাটিংটা করার আগে পরিচর্যা এবং কাটিংয়ের পরবর্তীকালে কি কি করণীয়। দেখুন, মাদার রাখা হচ্ছে সাধারণ যারা গ্রোয়ার হবে তাদের ক্ষেত্রে কিন্তু মাদার রাখাটা হচ্ছে খুব মানে কষ্টের এবং জটিলতার। সাধারণ গ্রোয়ারদের মার্কেট থেকে চারা বা কাটিং কিনে নেওয়াটাই বোধহয় শ্রেয়, যারা হয়তো 20টা 25টা 30টা বা 50টা গাছ করবে। কারণ ওইটা পরিচর্যা করতে সিজনের প্রথম থেকে যা সময় দিতে হয় এবং পরিচর্যার জন্য যা ব্যয় হয়, তাতে কাটিং কিনে নিলে আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে। তবে যারা রাখতে চায় তারা রাখতে পারেন, অসুবিধে খুব একটা নেই। প্রথমত হচ্ছে যে তারা মাদার মাটিতেই রাখুন আর ঘ্যাসেই রাখুন। যখন আপনার গাছ ম্যাচিওর অবস্থায়, অর্থাৎ ফুল যখন শেষ হয়ে যায়, তখন তাদের যে শাখারগুলো, সেই শাখারগুলো আপনার করতে হয় কি, কালেক্ট করতে হয়, অথবা যে নতুন ডালপালা বেরোয় সেই নতুন ডালপালা থেকে আপনার কাটিং তৈরি করে নিতে হবে ফ্রেশ। মানে যেমন একটা সিজনের যেমন কাটিং তৈরি করা হয় সেই রকমভাবে কাটিং তৈরি করে নিতে হবে। নিয়ে সেটাকে আপনার 2 ইঞ্চি পটেতে প্রথমে ধরতে হবে, তারপর 2 ইঞ্চি পট থেকে 4 ইঞ্চিতে ধরতে হবে এবং 4 ইঞ্চির পরেতে সেটা 7 ইঞ্চি 8 ইঞ্চি পটেতে রাখতে হবে। আর এই অবস্থায় আপনার ওই 2 ইঞ্চি পটেতে যদি আপনি মাটিতে রাখেন, শুধু নর্মাল জল দিলেই আপনার চলবে। কিন্তু 4 ইঞ্চিতে ওঠার পর যেমন আপনার সাধারণভাবে আমরা গাছকে পরিচর্যা করি, যে 4 ইঞ্চি পটেতে মানে ট্রান্সপ্লান্ট করার পরেতে আপনার প্রথম অবস্থার যে খাবার দেয়া, সেই খাবার কিন্তু দিতে হবে। এটা হলো একটা মূল বিষয়। তাছাড়া যাতে পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় সেটার উপর নজর দিতে হবে। পেস্টিসাইড ব্যবহার করতে হবে, এর জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যদিও এই পিরিয়ডটায় ফাঙ্গিসাইড খুব একটা লাগে না, তার কারণ হচ্ছে এটা ফেব্রুয়ারি মাসের শেষের দিক, মার্চ মাসের প্রথম দিকের মধ্যেই মানে এগুলো করে নিতে হয় 2 ইঞ্চির মধ্যে গাছকে। সুতরাং সেই অবস্থায় যেহেতু বর্ষার প্রকোপটা ওখানেতে কম থাকে ওই পিরিয়ডটাতে, তাই ফাঙ্গিসাইডটা কম লাগে, কিন্তু আপনার পেস্টিসাইডটা ব্যবহার করতেই হবে। হয়তো যে ফাঙ্গিসাইডটা 5 দিন অন্তর, 7 দিন অন্তর বা 10 দিন অন্তর ব্যবহার হতো, সেটা আপনার 15-20 দিন অন্তর ব্যবহার করলেও ফাঙ্গিসাইড চলবে। কিন্তু পেস্টিসাইডটা আপনাকে ব্যবহার করতে হবে পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য। তারপর ওটাকে 4 ইঞ্চিতে বসাতে হবে। 4 ইঞ্চিতে বসানোর পরেতে 4 ইঞ্চিতে সাধারণ খাবার দিয়ে অন্তত মার্চ মাসটা কভার করে নিতে হবে। মার্চ মাসে শেষের দিকে করতে হবে কি, আপনার ওই গাছকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবেতে লাগাতে হবে। লাগিয়ে আবার তারও পরিচর্যা করে যেতে হবে। আর এর মধ্যে একটা কালবৈশাখীর ব্যাপার থাকে। চৈত্র মাসের শেষের দিক অথবা বৈশাখ মাসের প্রথম দিক যারা মাটিতে গাছ রাখবেন তাদের পক্ষে এই সময়তে একটু সচেতন হতে হবে।
গাছকে সোজাসুজি বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য শেডের নিচেতে রাখতে হবে। আবার শেডের নিচে রাখাটাও একটা অসুবিধা আছে, ওই টাইমে প্রবল ঝড়েতে যদি শেড বেশ মজবুত বা পাকাপোক্ত না হয় তাহলে কিন্তু এই কালবৈশাখীর ঝড়েতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেখানেতেও আপনাকে সতর্ক হতে হবে। আর মাটিতে রাখলে যে ঝড় বৃষ্টি সেই টাইমে যে হবে, সেই ঝড় বৃষ্টির হাত থেকেও কিন্তু গাছকে বাঁচাতে হবে। উপর্যুপরি যদি দু একটা কালবৈশাখী হয়ে যায়, কিন্তু মাটির গাছেতে কিন্তু জল দাঁড়ালেই সেই গাছ কিন্তু মরবার মানে একটা আশঙ্কা থেকেই থাকে। তাহলে মাদার থেকে আমরা পরবর্তী মরশুমের জন্য চারাটা কোন সময় কাটবো? আপনাকে বললাম যে গাছের যখন ফুলটা শেষ হয়ে যাবে তারপরেই আপনার দেখতে পাওয়া যাবে, তার আগে থেকেও দেখতে পাওয়া যাবে যে বহু গাছের মাটির ভেদ করে ছোট ছোট নতুন চারা বেরোচ্ছে। সেই চারাগুলোকে অর্থাৎ সাকারগুলোকে বলে, মাটি সমেত কেটে তুলে নিয়ে আবার নতুন করে ছোট পটেতে আপনাকে বসাতে হবে। আচ্ছা, এটা সাধারণত দেখতে পাওয়া যায় যে জানুয়ারির শেষ দিকে থেকেই শুরু হয়ে যায়। আর যে সমস্ত গাছগুলোর আপনার সব গাছের যে সাকার দেবে তার কোনো মানে নেই। হ্যাঁ, যে সমস্ত গাছের সাকার না দেবে সেই সমস্ত গাছের আবার কিন্তু ডাল থেকে ফ্রেশভাবে কাটিং তৈরি করে নিতে হবে, নিয়ে তাকে 2 ইঞ্চিতে মানুষ করা এবং 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চিতে আবার রোপণ করা। আর পরবর্তী বছরের ফুলের জন্য মানে সামনের সিজনের ফুলের জন্য সেই সময় যে আমরা ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিংটা, তার মূলত যে সময়টা কোন? দেখুন, আস্তে আস্তে সময় কিন্তু এগিয়ে আসছে। এখন হচ্ছে আপনার জুন মাসের প্রথম দিক। এই গাছগুলো যখন 4 ইঞ্চি থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চিতে বসানো হবে, জুন মাসের মাঝামাঝি সময়তে ওই গাছগুলোর মাথাগুলো কিন্তু ভেঙে দিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ডালটা ভেঙে দেবো? ভেঙে দিতে হবে। আচ্ছা, ভেঙে দিলেই আপনার পাতার কোল থেকে নতুন নতুন আবার কিন্তু শাখা পোশাখা বেরোতে শুরু করবে, এবং সেইটাকে যাতে পোকামাকড়ের হাত থেকে বাঁচানো যায় তার পরিচর্যা করতে হবে, এবং ঝড় বৃষ্টির হাত থেকে গাছকে বাঁচাতে হবে। এবং ওই ডালগুলোই আপনার এই জুন মাসের শেষ, জুলাই মাসের মিডিল এলেই সেই ডালগুলো একটা পরিপূর্ণতা লাভ করবে, এবং সেই ডালগুলো থেকেই আপনার নতুন চারা তৈরি হবে পরবর্তী বছরের জন্য। সাধারণভাবে এটা জুলাই মাসের, অনেকে একটু আর্লি কাটিং করে, তারা জুলাই মাসের প্রথম থেকেই শুরু করে দেয়। আবার অনেকে জুলাই মাসের শেষ থেকে শুরু করে, যে চারাটা আপনার আগস্টের 15 তারিখের মধ্যে যাতে পোঁতা যায়। তাহলে এটাকে আমরা ফার্স্ট কাটিং বলবো না সেকেন্ড কাটিং? ফার্স্ট কাটিং। ফার্স্ট কাটিং, এবং ওই কাটিংটা থেকেই আপনার কিন্তু পরে আবার দেখতে পাওয়া যাবে যে ওই ডালটা যে কাটা হলো তার পাশ থেকে আবার কিন্তু নতুন নতুন শাখা পোশাখা আবার বেরোবে। তাহলে ওটা থেকে যদি আমি আবার চারা করি তাহলে সেকেন্ড কাটিং। তো এই ফার্স্ট কাটিংয়ের চারা বেশি ভালো ফুল দেয় না সেকেন্ড কাটিংয়ের? ফার্স্ট কাটিংয়ের চারাতে ফুলের গভীরতা থাকে, ডেপথ থাকে অনেক বেশি। আচ্ছা। কিন্তু ফরমেশনটা অতটা ভালো হয় না এবং কালারগুলো অনেক সময় লস হয়। কিন্তু সেকেন্ড কাটিং আমার কাছে, অন্তত বহুজনের বহু রকম মত আছে, কিন্তু আমার কাছে মনে হয় সেকেন্ড কাটিংটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী। সেকেন্ড কাটিংয়ে গাছের ডালের ফ্রেশনেস থাকে, হ্যাঁ, এবং সেই ডাল থেকে একটা ভালো স্ট্যান্ডার্ড ফুল পাওয়া যায়। চন্দ্রমল্লিকা জায়ান্টসের এখন আমাদের তাহলে প্রাথমিক কাজ হচ্ছে মাটিটা তৈরি করা। দেখুন, মাটি যারা মাটিতে করবেন গাছ, তাদের কিন্তু ইতিমধ্যে হয়তো মাটি তৈরি হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি সেই মাটি প্রস্তুতির কথা অনেকবার বলেছি। পূর্ণাঙ্গ ভিডিও আমি দিয়েছি তার পরিচর্যা কেমনভাবে করতে হয়। তবে এই মাটি তৈরি করে নিতে হবে ফেব্রুয়ারির ভেতরেতে। আচ্ছা, তাহলে মাটি তৈরির যে কথাগুলো আপনার বলা হয়ে গেছে সেগুলো কি আরেকবার একটু
সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে? এর আগের ভিডিওতে আমি হয়তো আপনাকে বলেছিলাম যে মাটি আমি একবারে একসাথে সবটা করি না, মাটিটা দুটো পর্যায়ে তৈরি করা হয়। প্রথম পর্যায়ে করা হয় কি মাটি, ফ্রেশ মাটি এবং আপনার চুন আর বোন ডাস্ট, এই দুটোকে একসাথে মিশিয়ে নেওয়া হয়। মিশিয়ে নিয়ে ওই মাটিটাকে মাস দেড়েকের মতো জল আছড়া দিয়ে একটু ফেলে রাখা হয়। পরবর্তী 1.5 মাসের পরে, অর্থাৎ ওই মাটিটা কিছুটা প্রসেস হয়ে গেলে, অর্থাৎ চুনের যে অ্যাক্টিভিটিটা সেটা কিছুটা নষ্ট হয়ে গেলে, তারপরে করা হয় কি অন্যান্য যে খাবারগুলো সেগুলো মিশ্রণ করা হয়। যেমন ওর মধ্যে আপনার আছে হুফর্ন, খোল, খোলের মধ্যে আপনার নিম খোল রয়েছে, রেড়ির খোল রয়েছে, সর্ষের খোল রয়েছে, এই সমস্ত খোলগুলো ব্যবহার করা হয়। আবার অনেকে একসঙ্গে মিক্স করে নিয়ে সেই খোলও ব্যবহার করে। তো চন্দ্রমল্লিকা জায়ান্টসের আমাদের মাটি তৈরি যারা খুব ভালো গাছ করেন, বেশিরভাগ মানুষেরই এখন তৈরি করা হয়ে গেছে একদম। আর যারা পম্পন করবেন তাদের এখন একটা সুযোগ রয়েছে যে সব কিছু তাড়াতাড়ি লাগিয়ে দেওয়ার। দেখুন, অনেক সময় রেডি মাটি তৈরি করা যেতে পারে, কিন্তু রেডি মাটি তৈরি করতে গেলে আপনার যে উপকরণগুলো যেগুলো মাটির সাথে মেশানো হবে সেই উপকরণগুলো কিন্তু একটা বিশেষ ধরনের হতে হবে। যেমন আপনাকে বলি বোন ডাস্ট। বোন ডাস্ট কিন্তু আপনি এই টাইমে মাটির মধ্যে ফেলে দিয়ে ব্যবহার করলে কিন্তু তার কার্যকারিতা খুব একটা ভালো পাওয়া যাবে না। আপনাকে ওই জায়গায় বেশি খরচা করে বোন ফস ব্যবহার করতে হবে। ঠিক। হ্যাঁ, যেমন আপনাকে বলি হুফর্ন। হুফর্ন যদি একটু মোটা দানার হুফর্ন হয়, সেই মোটা দানার হুফর্ন কিন্তু ব্যবহার করলে অসুবিধা হবে, তার কার্যকারিতা একটু সময় নেবে কার্যকারিতা আসতে। কিন্তু আপনি যদি ওই হুফর্নের বদলেতে আপনি যদি ছিলকা ব্যবহার করেন, যেটা আপনার আমরা ওই বলি ফ্লেক বলি, সেই ছিলকা ব্যবহার করতে হবে এবং ডাস্ট পর্যায়ের জিনিসটাকেই বেশি ব্যবহার করা তখন মনে হয় শ্রেয়। মানে সময় আমি যদি না দিতে চাই তাহলে আমরা এই ছিলকা, তারপরে বোন ফস এগুলো ব্যবহার করতে পারি। আর যদি আমি সময় নিয়ে মাটি তৈরি করি তাহলে বোন ডাস্ট এবং হুপ অ্যান্ড হর্নের দানাটা ব্যবহার করব। এই দুটোর মধ্যে দানাটা ব্যবহার করাটা বা হাড় গুঁড়োটা ব্যবহার করা কি বেশি ভালো হয়? দেখুন, বোন ফসের দামটা হচ্ছে অনেক বেশি। আচ্ছা, সোজা হিসাব। হ্যাঁ, আপনি বোন ডাস্ট কিনবেন অনেক কম পয়সাতে, সেক্ষেত্রে আপনি বোন ফস ব্যবহার করবেন কেন? যাদের সময় থাকে না তারা বোন ফস ব্যবহার করে, অনেকেই আছে। আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি যে চন্দ্রমল্লিকা পম্পন আপনি অলরেডি 4 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছেন এবং গাছগুলো সুন্দরভাবে বাড়তেও শুরু করেছে। তাহলে এখনও যারা চন্দ্রমল্লিকা পম্পন করেননি তাদের কাছে কি সুযোগ রয়েছে যে এখনও গাছটা করা? দেখুন, এই যে কাটিংগুলো আপনি এখানেতে 4 ইঞ্চিতে দেখাচ্ছেন, সেই গাছগুলো কিন্তু বসানো কিন্তু অনেক আগেই হয়ে গেছে। হ্যাঁ, এখন এই শুধু সময়ের অপেক্ষায় যে এটাকে আপনার অপেক্ষাকৃত বড় টবেতে শিফট করিয়ে দেন। আপনি কি একে এখন 4 থেকে 6 দেবেন? 6 বা 8-এতে দিয়ে দেবো একদম। আচ্ছা, তারপরে আবার একবার চেঞ্জ করবেন? তারপর আবার একবার চেঞ্জ হবে, একবার কি দুবার চেঞ্জ হতে পারে। 12 ইঞ্চি অবধি দেন? 12 ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা, এভাবে করেছেন যে একদম এক্সিবিশন কোয়ালিটির ফুল হবে, সেই হিসাবেই সময় মতন লাগানো। মানে কবে লাগানো এটা? এইটা আপনার খুব বেশি নয়, তাহলেও 9 করে এটা অন্তত মাস 1.5-এর মতো হয়ে গেল এবং এটা সময় হয়ে গেছে আপনার বড় পটেতে তোলবার। মাস 1.5 হয়ে গেছে এটা লাগিয়েছেন? মাস 1.5-এর উপর হয়ে গেছে এবং একটা গাছে প্রায় 4-6টা করে মূল ডাল তৈরি হয়ে গেছে। ডাল তৈরি হয়েছে। আর যারা ধরুন আপনার এই ভিডিও দেখে মনে করবেন যে চন্দ্রমল্লিকা পম্পন করবো, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, করা যায়। এখনো সময় আছে? এখনো সময় আছে। এই মুহূর্তে আপনার বহু নার্সারিতে কাটিং পাওয়া যাচ্ছে, এনে লাগালেই হবে। আচ্ছা, মাটি তৈরি করে রেখে দেয়া, আর একটু হালকা মাটিতে বা যে মাটি বাড়ির মধ্যে আছে সেই মাটিকে একটু প্রসেস করে নিয়ে গোবর সার মিশ্রণ করে ওটাকে আপনার করে দেয়া, পুঁতে দেয়া এখন ছোট অপেক্ষাকৃত ছোট টবেতে। তারপর ওটা মাটিটা তৈরি হয়ে গেলে দিন 15-20-র মধ্যে সেই মাটির মধ্যে আবার শিফট করানো বড় টবেতে।
আপনার তো এই পম্পন গাছ যেরকম অনেকে শোনা যায় যে ফেব্রুয়ারি মার্চ মাসেও লাগিয়ে ফেলেন। হ্যাঁ, আমারই এখানে লাগানো রয়েছে আপনার নিজের তৈরি যেগুলো হয়। আচ্ছা, ওই দেখতে পাচ্ছেন দূরে, এগুলো পম্পন হিসেবে লাগানো হয়ে গেছে। ওটা ফাইনাল, এবং এই গাছগুলোই আস্তে 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 বড় হবে এবং ওদেরকে বড় টবে শিফট করানো হয়। আচ্ছা, আপনি পম্পন দেখছি কিছু মাটিতে করছেন, কিছু ঘ্যাসে করছেন। হ্যাঁ, মাটিতে ঘ্যাসেতে দুটোই আছে। মাটিতে একটা অ্যাডভান্টেজ আছে, আবার ঘ্যাসেও আর একটা অ্যাডভান্টেজ আছে। ঘ্যাসেতে করলে কি হয়, ঘ্যাসেতে করলে আপনার সুবিধে হচ্ছে যে একদম ওপেন এতে রাখা যায়, আকাশের নিচে, খোলা আকাশের নিচে রাখা যায়। আচ্ছা, হ্যাঁ, যাতে জল বৃষ্টি হলেও খুব একটা অসুবিধের হয় না। আর এইগুলো সব জায়ান্টসের মাদার। হ্যাঁ, জায়ান্টসের মাদার। এই জায়ান্টসের মাদারগুলো থেকে আপনি কবে কাটিং প্রথম শুরু করবেন? এটা আমার শুরু হবে জুলাই মাসের, মোটামুটি জুলাইয়ের মিডল থেকেই শুরু করে দেবো। জুলাইয়ের মিডিল থেকে এটার প্রথম কাটিং শুরু হয়ে যাবে। আমার মাথা ছাঁটা আছে এবং ডালপালাও অনেক তৈরি হয়েছে। আচ্ছা, যে ডালপালাগুলো থেকে আমার পরবর্তী এতে কাটিং থেকে তৈরি করা হবে গাছ। গত বছরে আপনি চন্দ্রমল্লিকা জায়ান্টসের উপরে সারা বছর আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে জায়ান্টস খুব ভালো করা যায়, এবং কথা দিয়েছিলেন যে পম্পনটা আগামী বছরে শেখাবেন, মানে এই বছরে। তা পম্পন এখন আপনি লাগিয়ে ফেলেছেন, দেখছি যে গাছ অনেক বড় হয়ে গেছে, কিন্তু যারা এই মুহূর্তে পম্পন গাছটাকে করতে চান মাটিতে, আমার মাটিতেই লাগান আর ঘ্যাসেতেই লাগান, যাতেই লাগান, এই মুহূর্তেও গাছ লাগালে একটা তারা খুব স্ট্যান্ডার্ড গাছ পাবে। আচ্ছা, অসুবিধে খুব একটা হবে না, পরিচর্যা একটু ভালোভাবে করতে হবে। এখন লাগালেও লাগানো যেতে পারে, বুঝতে পেরেছেন। আর খাবার দাবার, আমি যেমন এখন যে খাবার চালাচ্ছি সেই খাবার চালাতেই হবে। এবং খাবারের মধ্যে আমি খুব এইগুলোতেই পমের উপরেতে বেশি খুব একটা খরচা করার পক্ষপাতী নই, বুঝতে পেরেছেন। ওষুধপালাগুলো হয়তো ব্যবহার করতেই হয় পোকামাকড়ের জন্যে, কিন্তু আমার এর ক্ষেত্রেতে আমি প্লেন, সুফলা, ইউরিয়া, ম্যাক্সাল, মাইক্রোনিউট্রেন্ট, এই 4-5টা জিনিস দিয়েই আমি গাছ তৈরি করছি। আচ্ছা, এখন এখানেতে নতুনত্ব কিচ্ছু খাবার এখানেতে দিইনি। যেমন আপনাকে এর আগেও হয়তো আগের ভিডিওতেই বলেছি যে সুফলা যা দিলেন তার অর্ধেক পরিমাণ আপনি ইউরিয়া দিলেন। আচ্ছা, হ্যাঁ, এবং এই মিক্সচারটা যদি আপনার 12 গ্রামের মতো হয়, তাহলে এই 12 গ্রামেতে আমার 5 গ্রামের মতো, 5 থেকে 6 গ্রামের মতো ম্যাগনেসিয়াম সালফেট আর 2 থেকে 3 গ্রামের মতো একটা মাইক্রোনিউট্রেন্ট মিশিয়ে নেওয়া। আচ্ছা, মিশিয়ে নিয়ে আপনার, মানে 12 গ্রাম আমি দেবো সুফলা। হ্যাঁ, 12 গ্রাম আপনি না, আপনার টোটাল মিক্সচারটা বললাম। এবার আপনাকে যদি একটা হিসেব করে দিই, আপনি যদি অঙ্কর নিয়ে যদি করেন, তাহলে মনে করুন আপনি সুফলা নিলেন 20 গ্রাম, তার হাফ পরিমাণ আপনি ইউরিয়া নিন। আচ্ছা, 10 গ্রাম ইউরিয়া, তাহলে এটা 30 গ্রাম হলো। এই 30 গ্রাম মালেতে আপনাকে অন্তত 12 গ্রাম ম্যাক্সাল দিতেই হবে, ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, তাহলে হয়ে গেল 42 গ্রাম। আর 4 গ্রামের মতো আপনি মাইক্রোনিউট্রেন্ট দিন। আর 4 গ্রাম মাইক্রোনিউট্রেন্ট, যে কোনো মাইক্রোনিউট্রেন্ট দিন, দিয়ে এটাকে মিশিয়ে কত লিটার জলে এটাকে মেলাবো? আপনি পার লিটারে, এখন যা গাছের পর্যায়ে আছে, পার লিটারে 2 গ্রাম করে দিন, সপ্তাহে 2 দিন 3 দিন। ওই মিশ্রণটা মিক্সচার পার লিটারে 2 গ্রাম দিয়ে ওই 1 লিটার জল কটা গাছে দেবো? 1 লিটার জলেতে দেখুন, ঘ্যাসেতে 1 লিটার জলে হলে আপনার হাফ লিটার করে নিয়ে নেবে। আচ্ছা, এখন যে হিট আছে। আর মাটিতে হলে আপনার বেশি কিন্তু জল দিলে কিন্তু চলবে না। এটাকে কিন্তু বুঝে দিতে হবে আপনার যে মাটিটা কতটা শুকাচ্ছে। আপনি দেখি জল দেন একদম হালকা করে, ছিটিয়ে ছিটিয়ে ওপরের অংশটা একটু ভিজিয়ে দেন। হ্যাঁ, ঠিক এরকমই জল দিতে হবে, এরকম ভাবে জল দিতে হবে, মানে ভাসিয়ে জল দেওয়ার ব্যাপার নেই। আমি যখন খাবার দিই তখন এটা কন্টেনারের মধ্যে গুলে নিলাম খাবারটা লিটারে 2 গ্রাম হিসাবে, তারপরে ওটাকে একটুখানি কিছুক্ষণ রেখে দিয়ে যখন ওটা সলিউবল হয়ে গেল, তখন ওটাকে ঘেঁটে নিয়ে ভালো করে ওই সলিউশনটা আপনার প্রতিটা গাছের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, সাধারণভাবে 4 ইঞ্চি গাছেতে আপনার দেখতে পাওয়া যাবে 5টা 6টা গাছেতে আপনার হাফ লিটারে হয়ে যাবে। হাফ লিটারে? হ্যাঁ, 5-6টা গাছেতে।
আর এটা কি মানে একবার খাবার দিলাম তারপরে আবার কতদিন পরে দেবো? মাটি শুকালেই আপনি দেবেন, ও, প্রতিদিনই? কোনো অসুবিধা নেই, প্রতিদিনই দেবো? হ্যাঁ, মাটি শুকালে আবার দেবো? মাটি শুকালে দেওয়া, মাটি না শুকানো পর্যন্ত খাবারটা দেয়া যায় না। খাবার এই যে কিন্তু হিতে বিপরীত হয়। এই যে 4 ইঞ্চি পটে গাছটা থাকবে কতদিন থাকবে? 4 ইঞ্চি পটে দেখুন, একটা গাছ সাধারণত 4 ইঞ্চি পটে ম্যাক্সিমাম হলে 35 থেকে 40 দিন, ম্যাক্সিমাম 40 দিন হাইয়েস্ট রাখা যেতে পারে। তারপরে মাটির যদি পিএইচ ভালো থাকে, ঠিক মতো থাকে, গাছের গ্রোথ অটোমেটিক হয়ে যাবে হু হু করে। এবং গাছের গ্রোথ বাড়া মানে হচ্ছে তার রুট অনেক বেড়ে যাওয়া, আর রুট বাড়া মানে হচ্ছে এখানেতে কয়েল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাকে একটা সময়ের পরেতে শিফট করে দেবে। সাধারণত 40 দিন 45 দিনের ভেতরেতেই হয়ে যায় এটা, এর বেশি সময় খুব একটা লাগে না। বেশি দিন রাখলে আবার গ্রোথ চেক হয়ে যাবে, গ্রোথটা নষ্ট হয়ে যাবে। 40 দিনের মধ্যে আমি ওকে শিফট করে দিই। আর এই যে আমি শিফট করছি কিংবা প্রথমে যখন আমরা গাছটা বসাচ্ছি 4 ইঞ্চিতে, তার সয়েল মিক্সচারটা কি হবে? আমি যে খাবারের কথা জায়েন্টে বলেছি সেই খাবারের কথা আপনার এই পমপমের ক্ষেত্রেও বলবো, নতুনত্ব কিছু নয়। হ্যাঁ, একইভাবে একই রকম তৈরি করে গাছটাকে পুঁতলেই কাজ হয়ে যাবে। আর মাটিটা তৈরি যদি করি, মাটির মধ্যে কতটা মাটি দেবো, কতটা গোবর সার দেবো? আপনি 10 টবের যদি আপনি মাটি করেন, 10 টবের মাটিতে সাধারণভাবে আপনার 1.5 টবের মতো বালি খায়। আচ্ছা, যদি আপনার নতুন মাটি হয় 1.5 টবের মতো বালি, আর এখানেতে আপনার 1.5 থেকে 2 টবের মতো আপনার গোবর সার। আচ্ছা, বালি আর গোবর সার এই দুটোকে মিক্সড করতে হবে। বালিটা মেশানোর একমাত্র কারণ হচ্ছে মাটির পোরোসিটিটাকে আনা, যাতে আপনার জলটা খুব তাড়াতাড়ি ড্রেনেজ হয়, এইটা দেখতে হবে। আর এছাড়া আপনার প্রতি টবেতে 10 ইঞ্চি যদি টব হয় তাহলে আপনার সেখানে বোনডাস্ট খাবে 100 থেকে 150 গ্রামের মতো বোনডাস্ট খাবে। আচ্ছা, বা দেখতে পাওয়া যাবে যে 8 ইঞ্চি টবের যদি 3 টবের মতো মাল আপনার বড় টবেতে ধরে, তাহলে আপনার সেখানেতে বোনডাস্টের পরিমাণ একটু বাড়াতে হবে। 8 ইঞ্চি টবে সাধারণভাবে 8 ইঞ্চির মাপেতে যদি কেউ করে মাটিটা তৈরি, তাহলে 8 ইঞ্চি টবে আপনার বোনডাস্ট লাগে 50 থেকে 60 গ্রামের মতো বোনডাস্ট লাগে। আর মিক্সচার খোল আপনি রেডির খোল, নিম খোল, সর্ষের খোল, এরকম ধরনের বিভিন্ন খোল মিক্সিং করে নিয়ে সেই খোলটা আপনার 50 গ্রামের মতো দেওয়া যাবে। আচ্ছা, আর আপনি ওতে হুফর্ন দেবেন 30 গ্রাম, আর চুন থাকবে 5 গ্রাম। এগুলো কিছুদিন আগে থেকে পচিয়ে নিলে ভালো, হ্যাঁ, ডিকম্পোস্ট করে নিলে। এইটা একটু মিশিয়ে দিন 15 একটু ফেলে মাটিটাকে ওলট পালট করে তারপর গাছকে পুঁতলেই হবে। যদি আপনি রেডিমেড মাটি করেন, আপনার বোনডাস্ট তখন কিন্তু এই কচা বোনডাস্ট লাগালে কিন্তু হবে না, যেটা আপনাকে আগে বললাম। তখন আপনাকে হুফন্ড লাগালে হবে না, ফ্লেগ লাগাতে হবে। হ্যাঁ, তারপরে আপনার বোনডাস্টের পরিবর্তে বোন ফস ব্যবহার করতে হবে। তাহলে পমপম গাছগুলো যখন আমার বাড়বে, তখন আমি ওই সুফলা ইউরিয়ার যে মিশ্রণটা দিচ্ছি, তার সাথে সাথে আমি কি আলাদা করে বিভিন্ন রকম খোল পচার জল যেরকম অন্যান্য গাছে দেওয়া হয় সেটা খোল জল ওই মিক্সচারেতেই আপনি দিন না, ওই মিক্সচারের মধ্যে মিশিয়ে দেবো। হ্যাঁ, দুবার করে খাটবার তো দরকার নেই। আচ্ছা, আপনার খোলের খুব পাতলা করে খোল জল আপনি যদি করেন, এবং ওটা হবে একটু ট্রান্সপারেন্ট, চায়ের লিকারের মতো খোল জলটা হবে। ওই খোল জলের মধ্যেই আপনি 5 লিটারে 2 গ্রাম করে ওই মিক্সচার ফেলে দিন। ঠিক আছে, যদি 10 লিটার আপনার জল লাগে, তাহলে 20 গ্রাম আপনার ওই মিক্সচারের মধ্যে 20 গ্রাম এটা দিয়ে দিন, কেমিক্যালটা দিয়ে দিন, কেমিক্যালের মিক্সচারটা দিয়ে দিন, দিয়ে একটুখানি সময় দিয়ে ভালো করে ওটা ঘেঁটে ওই জলটাকে ব্যবহার করুন গাছে। আচ্ছা, আবার যখন আমরা 4 ইঞ্চি থেকে 40 দিন পরে ওকে 6 ইঞ্চি দেবো, তখন কি আমরা সয়েল মিক্সচারটা একই ইউজ করব? একই ধরনের ইউজ করুন। এখন গাছের গ্রোথ হবে, গাছের গ্রোথ তৈরি করতে গেলে আপনার এটাকে চলবে আপনার সেই সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেপ্টেম্বর মাসের পরেতে চিন্তা ভাবনা করবেন আলাদাভাবে, যে তখন গাছের স্টেম বাড়া, মোটা করা, ফুলের কুঁড়ি আনা, হ্যাঁ, তখন একটা চিন্তা ভাবনা অন্য হয়। আচ্ছা, তখন আপনার ইউরিয়াটা কিন্তু অত বেশি পরিমাণে লাগালে তখন কিন্তু আর চলবে না।
আচ্ছা, ইউরিয়ার পরিমাণ তখন কমিয়ে আনতে হবে, বা অন্য ধরনের কোনো কেমিক্যাল কম্পোজিশন ইউজ করতে হবে, যেখানে আপনার পটাশ থাকবে, ফসফেট থাকবে, নাইট্রোজেন থাকবে। নাইট্রোজেন বেসটা তখন আস্তে আস্তে কমে আসবে। বহু ধরনের কেমিক্যাল আছে, বহুজনে বহু রকমভাবে মিক্সচার তৈরি করে ব্যবহার করে। সেখানেতে আপনার পটাশিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, 1261, তারপরে সোডিয়াম নাইট্রেট কেউ ব্যবহার করে, অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে নাইট্রোজেন হিসাবে। এগুলোকেও ব্যবহার করে তৈরি করা যায় বিভিন্ন ধরনের কম্পোজিশান। এর আগে হয়তো আমার ভিডিওতে এর আগে আপনাকে দিয়েওছি যে কেমিক্যালসের ব্যবহার, কীভাবে কেমিক্যাল, কোন কোন কেমিক্যাল দিলে কার্যকারিতা তার দেখা যাবে। আমাদের যখন পম্পন গাছগুলো বাড়ছে সেই মুহূর্তে ফাঙ্গিসাইডের প্রয়োগ এবং কীটনাশকের প্রয়োগ কি আমরা করে যাব? একদম অবশ্যই। এবং এইটা সাধারণভাবে 7 থেকে 10 দিন অন্তর ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনাকে ব্যবহার করে যেতেই হবে। বাজারে বহু ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, যেমন আছে স্যাপ, আপনার আছে ব্যাভিস্টিন আছে, ইন্ডোফিল আছে, ডাইথান M45 আছে। যদিও মার্কেটে ডাইথান M45 পাওয়া যায় না, কিন্তু তার সাবস্টিটিউট হিসেবে পাওয়া যায়। এই ফাঙ্গিসাইডগুলো আপনার ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে। পার লিটারেতে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম আপনার জলে গুলে গোড়াতে ইউজ করুন, বা গাছের উপরেতে স্প্রে করুন। আচ্ছা, ঠিক একই রকমভাবে আপনাকে পেস্টিসাইড ব্যবহার করতে হবে। পেস্টিসাইডের ব্যবহারের ক্ষেত্রেতে আপনার মনোকোটোফস এই টাইমটায়, যাতে আপনার মিলিবাগ বা জাপ পোকা বা ওই ধরনের ছোটো ছোটো যে পোকামাকড়ের আক্রমণ হয়, সেগুলোর ক্ষেত্রেতে আমার মনোকোটোফস ব্যবহার করুন। ম্যাক্সিমাম হচ্ছে লিটারেতে 1.5 গ্রাম, 1.5 ml থেকে 2 ml এর ভেতরেতে, এবং তাতে একটু করে স্টিকার ব্যবহার করবেন, যাতে আপনার অল্প বিস্তর জল হলেও সেই স্টিকারের জন্য পেস্টিসাইডটা গাছের পাতাতে অন্তত কিছু দিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য থাকে। আর আপনি পম্পন এখানে বাঁ দিকে করেছেন সব মাটিতে, আর ডান দিকে করেছেন সমস্ত ঘ্যাসে। এই ঘ্যাসের যে পম্পনগুলো করা, তাতে কি খাবার দাবার সর্ষের খোলটোল একই রকমভাবে দেওয়া যেতে পারে? দেখুন, আমি এখনও সর্ষের খোল এই মুহূর্তে কিছু ব্যবহার করছি না বা করবও না, কারণ এখন বর্ষার সময় আসবে, তো বর্ষাতে এই সর্ষের খোল ফলগুলো ব্যবহার করলে ফাঙ্গাসের একটা উপদ্রব হয় বেশি। আর সাধারণভাবে যেহেতু ঘ্যাস আছে, সেহেতু ঘ্যাসেতে আপনার কেমিক্যালটাই ব্যবহার হবে। আচ্ছা, ম্যাক্সিমামটা। সেক্ষেত্রে আপনি যে আগের কেমিক্যালসের ফর্মুলাটা বললেন, সেইভাবে কি করা যেতে পারে? একই একরকম, মানে আলাদা করে অনেক দামি কেমিক্যালস দেওয়ার দরকার? দামি কেমিক্যালস ব্যবহার করে কি পম্পনের ক্ষেত্রে দরকার নেই। জায়ান্টসে আপনি সেটা করেন? জায়ান্টসে করি। জায়ান্টস একটু মানে একটু ল্যাব গ্রেডের ভালো উন্নত মানের কেমিক্যালসই ব্যবহার করি। তো এখন আপনার এই শেড পুরো উন্মুক্ত রয়েছে খোলা আকাশের নিচে, এই মাঝে মাঝে বৃষ্টি আসছে, জায়ান্টসের মাদারগুলোও বৃষ্টিতে ভিজছে, পম্পনগুলোও বৃষ্টিতে ভিজছে, এতে অসুবিধা হচ্ছে না? না, এখন দেখুন, এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা কন্টিনিউড বৃষ্টি না, এটা হচ্ছে প্রাক বর্ষা, মাঝে মাঝে হচ্ছে আবার ছেড়েও যাচ্ছে। এই বৃষ্টিটা পেলে বরঞ্চ ঘ্যাসের গাছের ক্ষেত্রেতে উপকারী হবে। তো এটা উপকার করবে। হ্যাঁ, গাছের গ্রোথ ভালো আসবে, গাছের গ্ল্যামার ভালো হবে, ঝকঝকে চকচকে হবে। আর এটাকে আপনি ঢেকে দেবেন কোন সময়? বর্ষা যখন পুরো ঢুকে যাবে? যখন প্রচণ্ড বর্ষা শুরু হয় তখন ঢাকি, তবে ঘ্যাসের গাছকে আমি একটু বাইরের দিকেই রেখে দিই। আচ্ছা, বৃষ্টির জল খেলে ওটা ভালো? জল খেলে বরঞ্চ ভালো, অসুবিধা নেই। হয়তো বৃষ্টির জলটা 2 দিন 3 দিন 4 দিন খাওয়ার পরেতে যেই হয়তো রোদ্দুরটা উঠবে, একটু গাছটা ঝিমোবার সম্ভাবনা থাকে, কিন্তু তারপরে আবার ঠিক চাঙ্গা হয়ে যায়। তাহলে এই চন্দ্রমল্লিকা জায়ান্টসগুলো থেকে কাটিংয়ের উপযোগী ডালগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, কবে থেকে কাটবো, এগুলো কি আপনি পরবর্তীকালের ভিডিওতে বলবেন? পরের ভিডিওটা আপনি সাধারণভাবে জুলাই মাসেতেই এই কাটিংটা তৈরি করা হয়। যারা কাটিং না তৈরি করবে, সোজাসুজি আপনার যে কোনো নার্সারি থেকে কিনে নিতে পারে। তাদের কাছে এখন ভালো ভালো উন্নত মানের নতুনত্ব সমস্ত ভ্যারাইটির কাটিংস পাওয়া যায়, সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর তা না হলে যারা কাটিংস লাগাবেন, জুলাই মাসের মিডিলের পর সাধারণত এই কাটিংস লাগানো হবে পরিষ্কার পরিচ্ছন্ন বালিতে,
হরমোন পাউডার ব্যবহার করে। তখন নয় আপনাকে আবার একটা ভিডিও দেবো যে কি করে কাটিংটা তৈরি হলো, আর 2 ইঞ্চিতে রোপণ করা, 2 ইঞ্চির মাটি কি আছে না আছে, মাটিতে কি আছে না আছে, যদি কোনো খাবার দাবার ব্যবহার করতে হয় 2 ইঞ্চি মাটিতে, তারপর ওটাকে 4 ইঞ্চিতে তোলা, 4 ইঞ্চিতে তুলেও 4 ইঞ্চির কতদিন পরে 2 ইঞ্চির কতদিন পর থেকে সেই খাবার দাবারগুলো কেমিক্যালসই বলুন বা জৈব খাবারই বলুন দেয়া, সেগুলো পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। এখন আপনি এই বয়সেও অক্লান্তভাবে আমাদের দর্শক বন্ধুদের এইভাবে অকাতরে সারা জীবনের অভিজ্ঞতাগুলো বিলিয়ে দিচ্ছেন। আমরা চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ভালো থাকবেন, আর আমাদের এইভাবে শিখিয়ে যান যাতে পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে আরও চন্দ্রমল্লিকা গাছের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত হয় করার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করব। বন্ধুরা, আপনাদের জন্যই এই বয়সের মানুষগুলোকে বারে বারে বিরক্ত করা, কিন্তু তারা বিরক্ত হন না, তারা চান যে আপনারা শিখুন এবং আপনারা তাদেরই মতো গাছ করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।